আজকালকার যুগে আমরা সবাই মোবাইল, ল্যাপটপ আর বিভিন্ন গ্যাজেট নিয়ে পড়ে থাকি। সেরকম একটা পরিবার হচ্ছে মেহতা পরিবার। এই পরিবারের সব সদস্যরা এতটাই এসব গ্যাজেটের মধ্যে ডুবেছিল যে তাদের মধ্যে আর কাউকে সময় দেওয়ার মতো কোনো সময়ই ছিল না। তখনই তাদের পরিবারের সবচেয়ে প্রবীণ সদস্য আশবিন একটা বুদ্ধি বের করে। সে তাদেরকে অফার দেয় যে তারা যদি আগামী 6 মাস এই সব কিছু ছেড়ে থাকতে পারে তাহলে তারা প্রত্যেকে 1 কোটি টাকা করে পাবে। তারাও তো সবাই টাকার লোভে পড়ে এই অফার একসেপ্ট করে নেয়। কিন্তু মোবাইল, ল্যাপটপ আর বিভিন্ন গ্যাজেট ছাড়া কি আদৌ এই যুগে থাকা সম্ভব? আর তারা কি পারবে এসব বাদ দিয়ে আবারও আগের মতো জীবনযাপন করতে? সেটাই দেখবো আজকের গল্প থোড়ে দূর থোড়ে পাশে। শুরুতেই আমরা দেখতে পাই সিমরান নামের একজন মহিলাকে। সে তার ক্লায়েন্টকে কোনো প্রজেক্টের ভিডিও পাঠানোর জন্য নিজের ফোনের হোয়াটসঅ্যাপ খুলতেই দেখতে পায় তার অ্যাপটি চলছে না, যেটা নিয়ে সে খুব টেনশনে পড়ে যায়, কারণ তার ক্লায়েন্টকে ভিডিওটা দেয়া খুব জরুরি। তখন দেখা যায় তাদের কাজের বুয়া তাদের পুরো ঘর একটি ইলেকট্রিক প্রযুক্তি দিয়ে পরিষ্কার করছিল। সিমরান তখন তাদের বুয়াকে বলে হোয়াটসঅ্যাপ চলছে না, তার এখন কি করা উচিত? বুয়া বলে হোয়াটসঅ্যাপ আনইনস্টল করে আবারও ইনস্টল করতে। তখন টেবিলের উপর থাকা মাইকটিও একই কথা বলে। সেই মাইকটি হচ্ছে একটা গুগল জাতীয় গ্যাজেট, যেটার মাধ্যমে আমরা মুখে বললেই সেই গ্যাজেটটি থেকে সরাসরি সব জানতে পারি। কিন্তু হোয়াটসঅ্যাপ আনইনস্টল করে ইনস্টল করলেও কোনো লাভ হয় না। তাই সিমরান তার হাজবেন্ডের কাছে যায়। এদিকে সিমরানের হাজবেন্ড কুনাল ল্যাপটপে ভিডিও কলে একটা মিটিং করছিল। সিমরান তখন তাকে গিয়ে বলে যে তার হোয়াটসঅ্যাপ চলছে না। সে জানায় সে এখন মিটিং করছে। তাই সিমরান তার বড় মেয়ে আবনির রুমে যায়। আবনি তখন ঘুমিয়েছিল। আবনিকে সিমরান ডাকলে সে ঘুম ঘুম চোখে কিছু বলতে পারে না। তাই সিমরান সেখান থেকে চলে যায় তার ছোট ছেলের রুমে। সিমরানের ছোট ছেলে ভিভান। সিমরান ভিভানকে তার রুমের বিছানায় না পেয়ে তাকে ডাকতে থাকে। তখন ভিভান ওয়াশরুমে গেম খেলতে খেলতে উত্তর দেয় সে ওয়াশরুমে আছে। যা শুনে সিমরান তাকেও তার হোয়াটসঅ্যাপের সমস্যার ব্যাপারে বলে, কিন্তু ভিভান ওয়াশরুমে আছে তাই সে এখন পারবে না বলে দেয় আর তার মাকে যেতে বলে। এদিকে ভিভানের পুরো রুম অগোছালো ছিল, যা দেখে খুবই হতাশ হয় সিমরান। সে আর ভিভানকে কিচ্ছু না বলে হন্তদন্ত হয়ে ছুটে যায় তার দেবরের ঘরে। দরজা নক করতে দরজাটা খুলে দেয় একটা মেয়ে। সিমরান ঠিক চিনতে পারে না মেয়েটিকে। সিমরান তখন তাকে কুমুদকে ডাকতে বলে। মেয়েটাও তখন তাকে ডেকে নিয়ে আসে। আর এই কুমুদই মূলত কুনালের ছোট ভাই। কুমুদ আসতেই সিমরান তার হোয়াটসঅ্যাপটি কাজ করছে না বলে জানায়। তখন কুমুদ ফোনটা নিয়ে হোয়াটসঅ্যাপ ঠিক করে দেয়, যা দেখে সিমরান স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। হোয়াটসঅ্যাপ ঠিক হয়ে গেলে সিমরান কুমুদকে জিজ্ঞেস করে ওই মেয়ের ব্যাপারে। তখন কুমুদ মেয়েটিকে পরিচয় করিয়ে দেয় সিমরানের সাথে। পরিচয় হওয়ার সময় আমরা জানতে পারি সিমরান একজন ফ্যাশন ডিজাইনার আর এই মেয়েটি তার গার্লফ্রেন্ড। এরপরে আমরা দেখতে পাই সিমরান তার দোকানে বসে আছে। সে কাজে খুব ব্যস্ত। তখনই সিমরানের শপে একজন কাস্টমার আসে ড্রেস দেখার জন্য। সিমরান তাকে তাদের কালেকশনের সব ড্রেস দেখাতে থাকে। তখনই আমরা দেখতে পাই একজন লোক সিমরানের দোকানে ঢোকে, যাকে দেখে সিমরান খুবই অবাক হয় আর জানতে চায় সে এখানে কিভাবে এসেছে। আসলে এটা ছিল সিমরানের শ্বশুর। তাই সে তখন সিমরানের সাথে ঠাট্টা করে বলতে থাকে সে দরজা দিয়ে এসেছে। তখন তো সিমরান কি বলবে কিছুই বুঝতে পারে না। এরপর সে ভালো করে জিজ্ঞেস করে সে আজ আসবে, তাদেরকে জানায়নি কেন? তখন সিমরানের শ্বশুর জানায় সে কুনালকে জানিয়েছিল যে সে আজ আসবে, কিন্তু কুনাল তো কিছুই বলেনি। অর্থাৎ সে ভুলে গিয়েছিল যে আজ তার বাবা আসবে, যার জন্য সে আজ এয়ারপোর্টেও যায়নি তার বাবাকে আনতে। সিমরান তো এটার জন্য বেশ অস্বস্তিতে পড়ে যায় আর তার শ্বশুরের কাছে ক্ষমা চায়। তার শ্বশুরের নাম আশবিন আর তিনি একজন অবসরপ্রাপ্ত নৌবাহিনী অফিসার। সিমরানের পর আশবিনকে তাদের বাড়িতে যেতে বলে, কারণ আশবিন বাড়িতে না গিয়ে সোজা সিমরানের দোকানে চলে এসেছিল। আশবিন তখন সিমরানকে ব্যস্ত দেখে সেও আর কথা বাড়ায় না, দোকান থেকে চুপচাপ বের হয়ে বাড়িতে চলে যায়। এখানে আমরা দেখতে পাই আশবিন খুব হাসি খুশি ও ফ্রি মাইন্ডের মানুষ। সে তার পরিবারের সবাইকে খুব ভালোবাসে। এরপর আশবিন বাসায় গিয়ে দরজা নক করে, কিন্তু অনেকক্ষণ নক করার পর কুনাল আসে দরজা খুলতে। দরজার বাইরে সে তার বাবাকে দেখে জিভে কামড় দেয়। তার যে তার বাবাকে পিক করতে এয়ারপোর্টে যাওয়ার কথা ছিল সেটা তো সে ভুলেই গেছে। তাই সে তার বাবাকে খুব করে সরি বলে আর দরজা খুলে দেয়। এখানে কুনালকে দেখেই বোঝা যাচ্ছিল যে সে খুব ব্যস্ত। সে তার ক্লায়েন্টের সাথে কানে এয়ারপোর্টস লাগিয়ে কথা বলছিল। আশবিন তখন কুনালের সাথে কথা বলতে চাইলে কুনাল ইশারায় তাকে জানায় সে ব্যস্ত আছে, পরে কথা হবে। তারপর কুনাল তার ক্লায়েন্টের সাথে কথা বলতে বলতে চলে যায়। আশবিন তখন এখানে একা একা তার ব্যাগ থেকে সব জিনিস নামাতে থাকে। কিছুক্ষণ পর কুনাল গ্লাসে পানি নিয়ে এসে আশবিনকে বলে যে সে কেন একটা স্মার্টফোন কিনছে না। কতদিন আর আগের মোবাইল নিয়ে সে
থাকবে? তখন আশবিন জবাব দেয়, যদি আমার ফোন স্মার্ট হয়ে যায় তাহলে আমি সারা জীবন বোকা হয়ে থাকবো। অর্থাৎ আধুনিক যুগের এসব স্মার্টফোন আর ল্যাপটপে প্রায় সবই সহজে করে ফেলা যায়। যে কাজগুলো আগেকার মানুষ বুদ্ধি খাটিয়ে করত, সেটা এখন কোনো পরিশ্রম ছাড়াই সহজে পাওয়া যায়। আর এই ব্যাপারটাই আশবিনের পছন্দ না। এই কথাগুলো বলে আশবিন কুনালকে জিজ্ঞেস করে যে বাচ্চারা কোথায়। তখন কুনাল জানায় তারা হয়তো তাদের নিজেদের রুমে আছে। এটা বলে সেও তার কাজে চলে যেতে চায়। তখন আশবিন বলে সে এসেছে 2 মিনিটও হয়নি, একটু বসে কথা তো বলতে পারে। কিন্তু কুনাল জানায় তার ইম্পর্টেন্ট কাজ আছে, তাকে এখনই যেতে হবে। এদিকে কুনাল আশবিনের জন্য পানি এনে সেই পানি সে এখনো নিজের হাতেই রেখে দিয়েছে। এটা দেখে আশবিন তার হাত থেকে পানির গ্লাসটা নিয়ে নেয় আর সে পানিটা খেয়ে ফেলে। তখন আশবিন খেয়াল করে ড্রয়িং রুমে এসি চলছে না, যা দেখে সে খুবই রেগে যায় আর আশবিনকে জানায় সে এখনই এসি ঠিক করার জন্য লোক পাঠাচ্ছে। তখন আশবিন বলে এসি আধুনিক যুগের প্রযুক্তি, আমরা তো সিএফ এর যুগের। তখন কুনাল জানতে চায় সিএফ মানে কি? আশবিন বলে কেন, সিলিং ফ্যান। কুনাল আর কিচ্ছু বলে না, সে হন্তদন্ত হয়ে তার কাজে চলে যায়। এদিকে আশবিন তার বড় নাতনি অর্থাৎ আবনির রুমে যায়। আবনি তখন ফোনে কারোর সাথে কথা বলছিল। আশবিন সেই সময় দরজা খুলে সারপ্রাইজ বলে আবনির রুমে ঢুকে। কিন্তু আবনি আশবিনকে দেখে সারপ্রাইজ না হয়ে তাকে হাই বলে জিজ্ঞেস করতে থাকে তার কোনো জরুরি কাজ আছে কি। কথাটা শুনে আশবিনের মন খারাপ হয়ে যায়, তার হাস্যোজ্জ্বল মুখটা নুয়ে যায় একেবারে। সে আবনিকে জানায় না, তার কোনো জরুরি কাজ নেই, সে শুধু আবনিকে হাই বলতে এসেছিল। 2 মাস পর তাদের সাথে দেখা হয়েছে সে কারণে। তখন আবনি জানায় সে একজনের সাথে কলে কথা বলছে, কথা বলা শেষ করে সে তার সাথে দেখা করবে। আশবিন তখন আর কিছুই বলে না, শুধু যাওয়ার আগে তার হাতে আবনির জন্য আনা গিফটটা দিয়ে দেয় আর সেখান থেকে চলে যায়। আশবিন পেছন ঘুরে চলে যেতেই আবনি তাকে পেছন থেকে ডাক দেয় আর বলে নেক্সট ডে সে যখন তার রুমে আসবে তখন যেন দরজায় নক করে, তারপর যেন ভেতরে আসে, কারণ তারও একটা প্রাইভেসি আছে। এই কথাটা শুনে আশবিনের আরো মন খারাপ হয়ে যায়। সে শুধু বলে শিওর, এতটুক বলেই দরজা লাগিয়ে সে সেখান থেকে চলে যায়। এদিকে আশবিনের ছোট নাতি বিমান সবসময়ের মতোই রুম লক করে ভেতরে গেম খেলছিল। আশবিন আবনির রুম থেকে বের হয়ে বিমানের রুমের সামনে যায় আর তাকে নক করে, কিন্তু বিমানের কানে হেডফোন লাগানো থাকায় সে নক করার শব্দ শুনতে পায় না। অনেকক্ষণ নক করার পর বিমান বিরক্ত হয়ে গেম চেয়ার থেকে উঠে দরজা খুলে দেয়। বিমান দরজা খুলে আশবিনকে দেখে আবনির মতো সেও কোনো রকম সারপ্রাইজ হয় না। আশবিন বিমানকে জড়িয়ে ধরলে আমরা দেখতে পাই বিমান কিছুটা বিরক্ত ফিল করছে। আশবিন তখন বিমানের হাতে তার গিফটটা দেয় আর জিজ্ঞেস করে সে কি করছে। তখন বিমান জানায় সে কম্পিউটারে গেম খেলছিল। যা শুনে আশবিন বলে কখনো তো বাহিরেও যেতে পারো, রুমে বসে কম্পিউটারের রেস জিতে কি হবে, জীবনের রেস জিততে হবে। কিন্তু এতেও তেমন একটা প্রতিক্রিয়া করে না সে। আশবিনকে জানায় তারা পরে দেখা করবে। এই বলে সে আশবিনকে আর কিছু বলার সুযোগ না দিয়ে তার রুমের দরজা লাগিয়ে দেয়। সবার এমন ব্যবহার দেখে আশবিন খুবই অবাক হয় আর সাথে হতাশও। এরপর আমরা দেখতে পাই আশবিন খাবার টেবিলে বসে বসে অপেক্ষা করছে খাবারের জন্য। এদিকে রান্নাঘরে সামিরা হন্তদন্ত হয়ে খাবার বানাচ্ছে আশবিনের জন্য। কাজের জন্য সে খাবার বানাতে পারেনি, তাই এখন আশবিন সামনে খালি প্লেট নিয়ে অপেক্ষা করছে। সামিরা খাবার রেডি করে আশবিনকে দিয়ে নিজে না খেয়েই সেখান থেকে চলে যায়। আশবিন তখন সামিরাকে বলে একসাথে বসে খেতে, কিন্তু সামিরা জানায় তার কাজ আছে, সে যেন খেয়ে নেয়, আধা ঘন্টা পর সে চলে আসবে। এই বলে সামিরা চলে যায়। আশবিন তখন আর কিছুই বলে না। বাড়ির বাকি সবাইকে সে ডাকতে থাকে খাবারের জন্য, কিন্তু কেউ আসে না। একটু পর কুনাল তার রুম থেকে বের হলে আশবিন ভাবে সে হয়তো তার সাথে খাবার খেতে এসেছে, কিন্তু কুনাল তো টেবিল থেকে প্লেট নিয়ে তার রুমে চলে যেতে চায়। আশবিন তখন তাকে বলে সে 2 মাস পর এ বাড়িতে এসেছে, আজকের দিনটা অন্তত সবাই মিলে ডিনার করা উচিত। কিন্তু কুনাল তার বাবাকে বলে সে একজন রিটায়ার্ড পার্সন, তার যখন মন চায় ঘুরতে যেতে পারে, যেখানে ইচ্ছে সেখানে থাকতে পারে, সময় কাটাতে পারে, কিন্তু তাদের মতো ব্যস্ত মানুষদের জন্য এটা সম্ভব না। এরকম 2-1টা কথা বলে কুনাল চলে যায়। আশবিন তাকে বারবার একসাথে খেয়ে তারপর কাজ করতে বললেও সে তার কথা শুনে না। এদিকে বিমান গেম খেলছিল, হঠাৎ ওয়াইফাই এর সমস্যা দেওয়ায় সে বাহিরে আসে। আশবিন ভাবে যে সে হয়তো তার সাথে একসাথে ডিনার করতে এসেছে, তাই সে খুশি হয়ে তাকে বসতে পারে। কিন্তু বিমান জানায় সে অনলাইনে পিজা অর্ডার করেছে, সে সেটা খাবে। এ কথা বলে সে চলে যায়। আশবিন তাকে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু বলার আগেই বিমান চলে যায়। তারপর আসে আশবিনের ছোট ছেলে কুমুদ। কুমুদ তো এখানে তাড়াহুড়োই ছিল। আশবিন তাকেও খাবার খেতে বললে সে জানায় আজ তার একটা ডিনার প্ল্যান আছে। আশবিন তখন বলেই বসে যে সে 2 মাস পর এই বাড়িতে এসেছে, কিন্তু কারো কোনো আগ্রহ নেই তার উপর।
যে যার কাজে ব্যস্ত। আজকের দিনটা সে যেন তার ডিনার ক্যান্সেল করে, তার সাথে খাবার খায়। যা শুনে কুমুদ জানায় আজকের ডিনার তার 2 মাস ধরে প্ল্যান করা, এটা সে এখন ক্যান্সেল করতে পারবে না। কথা বলে সেও চলে যায়। পরিবারের সবার এরকম ব্যস্ততা দেখে আশ্বিনের ভীষণ একাকিত্ব ফিল হচ্ছিল। সে একা একাই তখন খাবার খায়। এতদিন পর ছেলের বউ নাতি নাতিদের কাছে এসেও সেই একাই থাকতে হচ্ছে। আর এই সকল কথা সে তার ঘরে একটা টেবিলের পাশে বসে ভাবছিল। সামনেই আমরা দেখতে পাই ছোট একটা গোল জিনিসে একজন মেয়ের ছবি। সে ছবির সাথে মূলত একা একা কথা বলছিল আশ্বিন। আর এই ছবির মহিলাটি হলো আশ্বিনের স্ত্রী, যে অনেক আগে মারা গেছে। পরের দিন সকালবেলা দেখা যায় সবাই মিলে ব্রেকফাস্ট করে, কিন্তু সেখানে উপস্থিত ছিল না আশ্বিন। সবাই সবার মতো ফোন চালাচ্ছিল আর ব্রেকফাস্ট করছিল। বিমান তো এখানে খাবার না খেয়ে গেম খেলছিল। আর কুনাল তার ক্লায়েন্টের সাথে ফোনে কথা বলছিল। একটু পরে বাইরে দরজা দিয়ে আশ্বিন আসে। কুনাল তখন তাকে জিজ্ঞেস করে সে এতক্ষণ কোথায় ছিল। আশ্বিন জানায় সে মালিকার সাথে দেখা করতে গিয়েছিল। মালিকা হচ্ছে আশ্বিনের স্ত্রী, যে এখন আর বেঁচে নেই, অর্থাৎ সে তার স্মৃতি রোমন্থন করতে গিয়েছিল। কুনাল তখন তাকে ব্রেকফাস্ট করার কথা বললে আশ্বিন জানায় সে সেখান থেকেই ব্রেকফাস্ট করে এসেছে। এরপর আশ্বিন সবাইকে যখন বলতে যাবে যে তার সবার সাথে কিছু কথা বলার আছে, এই কথাটা পুরোটা বলার আগেই বিমান তার গেমে হেরে যাওয়ায় রাগ করে টেবিল থেকে উঠে বাহিরে চলে যায়, যার জন্য সিমরান ব্যস্ত হয়ে পড়ে বিমানকে ডাকতে। এদিকে আভনিও চলে যায় তার ক্লাসে। সিমরানের পর কুনালের হাতে বিমানের ওষুধ দিয়ে তাড়াতাড়ি তাকে দিয়ে আসতে বলে। এদিকে আশ্বিনের কথা আর কারো শোনা হয় না। আশ্বিন আর কিছু না বলে সামিরার সাথে টেবিল পরিষ্কার করতে থাকে। এদিকে ক্লাসে বিমান ফোন চালাচ্ছিল। এটা দেখে তার পাশে থাকা একজন মেয়ে জানায় ক্লাসে ফোন চালানো অ্যালাউড না, কিন্তু বিমান শোনে না, সে ফোন চালাতেই থাকে। এদিকে বিমানের ক্লাসের টিচার এই ব্যাপারটা খেয়াল করতেই বিমানকে দাঁড় করিয়ে ক্লাসের পড়ার বিষয় নিয়ে জিজ্ঞেস করে, কিন্তু বিমান তো উত্তরই দিতে পারে না, তাই তাকে ক্লাস থেকে বের করে দেওয়া হয়। এরপর রাতের বেলা আশ্বিন যখন ড্রয়িং রুমে ঢোকে তখন দেখে ঘরের প্রত্যেকটা মানুষের হাতে হয়তো মোবাইল ফোন নয়তো ল্যাপটপ। সবাই যার যার মতো তাদের গ্যাজেট নিয়ে ব্যস্ত। এমন দৃশ্য দেখে হতাশার চরম পর্যায়ে চলে যাচ্ছিল আশ্বিন। সে সারা ঘর ঘুরে ঘুরে সবার কাণ্ড কারখানা দেখছিল। একসময় সে সবকিছু সহ্য করতে না পেরে চিৎকার করে ওঠে, যা শুনে সবাই আশ্বিনের দিকে তাকায়। আশ্বিন তখন রেগে সবাইকে সবার মোবাইল ল্যাপটপ সব অফ করতে বলে আর 1 মিনিটের মধ্যে সবাইকে খাবার টেবিলে উপস্থিত থাকতে বলে। এতে করে সবাই না চাইতেও আশ্বিনের কথা শুনে একসাথে ডাইনিং এ বসে। এরপর আশ্বিন বলে কাল থেকে সে এসে সবার অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করছে, কিন্তু এই বাড়িতে ওয়াইফাই লাইন পাওয়া সহজ হলেও কারো মনোযোগ পাওয়া সহজ না। কিন্তু এখন থেকে তার সব কথা সবাইকে মনোযোগ দিয়ে শুনতে হবে। কথাটা বলতেই বিমানের ফোনের নোটিফিকেশন বেজে ওঠে, যা শুনে আশ্বিন তার কথা থামিয়ে বিমানের দিকে তাকায়, তবে সে কিছুই বলে না। এরপর সে আবারও বলা শুরু করে। সে জানায় সে তার সব সম্পত্তি বিক্রি করে এই পৃথিবী ভ্রমণ করার সিদ্ধান্ত নিয়েছে, যা শুনে কুনাল অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে সব সম্পত্তি? তখন আশ্বিন তাদের ভরসা দিয়ে বলে সেই বাড়ি বিক্রি করবে না, কিন্তু বাকি যত ল্যান্ড ছোট দোকান আছে সেগুলো বিক্রি করে প্রায় 8 কোটি টাকা সে পাবে। আর এই 8 কোটি টাকা থেকে 3 কোটি টাকার মতো সে নিজের কাছে রাখবে, আর বাকি 5 কোটি টাকা সে তাদের ছেলেদের এবং নাতি নাতনিদের ভাগাভাগি করে দিবে। এর মানে তাদের 5 জনকে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে 1 কোটি টাকা করে পাবে। এতটুকু কথা শুনে সেখানে উপস্থিত সবাই খুশি হয়ে যায়। আর তখনই বের হয় আসল চমক। আশ্বিন জানায় তাদের এই টাকাগুলো দিতে হলে তাদের কিছু শর্ত মানতে হবে। শর্তের কথা শুনে সবাই একটু হতাশ হয়ে যায়। সবাই আশ্বিনের মুখের দিকে তাকিয়ে থাকে তার শর্ত শোনার জন্য। আশ্বিন তখন সবাইকে তার শর্তের কথা জানায়। আশ্বিনের দেওয়া শর্তটি হলো ডিজিটাল ফাস্টিং, অর্থাৎ আগামী 6 মাস এই বাড়ির কেউ কোনো ইলেকট্রনিক প্রোগ্রাম, কোনো ধরনের গ্যাজেট, মোবাইল ফোন, ল্যাপটপ সহ সকল প্রকার ডিজিটাল টেকনোলজি চালাতে পারবে না। এসব তাদেরকে বন্ধ রাখতে হবে, যা শুনে সবাই বেশ অবাক হয়ে যায়। আশ্বিন তখন বলে এখন থেকে তারা 80-90 দশকের মতো জীবনযাপন করবে। যে কথা শুনে আপনি বলে সে কি মজা করছে? তখন আশ্বিন হেসে বলে সে মোটেই কারো সঙ্গে মজা করছে না, সে যা যা বলছে একেবারে পূর্ণ গুরুত্ব দিয়ে বলছে। আশ্বিন জানায় আগামী 6 মাস পর সে ভ্রমণের জন্য চলে যাবে, তাই সে চায় তাদের ছেড়ে যাওয়ার আগে সে তার পরিবারের সঙ্গে এই 6 মাস কোয়ালিটি টাইম স্পেন্ড করবে। কবে আবার এখানে ফিরে আসবে তার তো কোনো ঠিক নেই, তাই সেই সময়টুকু তার পরিবারের সাথে সুন্দর সুন্দর মুহূর্ত কাটাতে চায়, কিছু স্মৃতি নিয়ে যেতে চায় তার সঙ্গে করে। আর তার জন্যই সে তাদের সময় কিনতে চায়। কিন্তু সেখানের কেউ আশ্বিনের দেওয়া শর্তটা ঠিক হজম করতে পারছিল না। তাদের মতে কোনো ধরনের ফোন, ল্যাপটপ আর গ্যাজেটস ছাড়া এই পৃথিবীতে চলা সম্ভব না। তাই তারা আশ্বিনকে বলতে থাকে তাদের কাজের ব্যাপারে, যেখানে এইসব ছাড়া তারা তাদের জীবনযাপন করতে পারবে না। তবে এইসব কথায় কোনো প্রতিক্রিয়াই করে না আশ্বিন। সে জানায় এইসব কিছু তারা ফ্রিতে করছে না। 6 মাস যদি তারা কোনো রকম গ্যাজেট ছাড়া থাকতে পারে তাহলে তারা কতগুলো টাকা পাবে, যতগুলো টাকা তারা কয়েক বছর মিলে কাজ করলেও পাবে না। আর যদি তারা রাজি হয়ে যায় তার শর্তে, তাহলেই তাদের 6 মাস পর্যন্ত তার দেওয়া সকল নিয়ম মেনে চলতে হবে। কুমুদ তখন আশ্বিনকে জিজ্ঞেস করে কি কি রুলস তাদেরকে পালন করতে হবে।
তখন একে একে সে সবাইকে সব রুলস বলতে থাকে। প্রথম নিয়ম হচ্ছে এই ঘরের প্রত্যেকের পার্সোনাল ফোন ও গ্যাজেটস সব 6 মাসের জন্য আশ্বিনের কাছে জমা দিতে হবে। যা শুনে সিমরান বলে যদি ফোন না থাকে তাহলে তারা একে অপরের সাথে কথা বলবে কিভাবে। তখন আশ্বিন জানায় সবার দরকারের জন্য ঘরে একটা টেলিফোন রাখা হবে, যেগুলো 80 আর 90 দশকে সবার ঘরে ঘরে থাকতো, আর এই টেলিফোন দিয়েই সবাই সবার সাথে কমিউনিকেট করতে পারবে। আর দ্বিতীয় রুলস হলো ঘরে যে সকল স্মার্ট গ্যাজেট রয়েছে যেমন অটো, গুগল, অ্যালেক্সা, ভ্যাকুয়াম ক্লিনার ইত্যাদি সব সরিয়ে ফেলতে হবে। আর সে এটাও বলে যে তারা বাইরে গেলে সে তাদেরকে মনিটর করতে পারবে না, তবে তাদেরকে মনিটর করবে তাদের নিজেদের জামির, অর্থাৎ তাদের বিবেক। তারা যখন বাইরে থাকবে তখন তারা নিজেদের বিবেক দিয়েই আশ্বিনের রুলস গুলো ফলো করবে। যদি কোনোভাবে তারা আশ্বিনের কাছ থেকে লুকিয়ে নিয়ম ভাঙার চেষ্টা করে তাহলে তারা নিজেদের বিবেকের কাছেই নিজেরা ঠকে যাবে। এরপর আরো কিছু কথা বলে আশ্বিন সবাইকে সবার সিদ্ধান্ত নিতে বলে। যদি তার আশ্বিনের প্রস্তাবে রাজি হয়ে যায় তাহলে এখনই সবার অ্যাকাউন্টে আশ্বিন অর্ধেক টাকা জমা করে দিবে, আর বাকি 6 মাস যারা যারা কোনো নিয়ম ভঙ্গ না করে চ্যালেঞ্জ পূর্ণ করতে পারবে তাদেরকে 6 মাস শেষে বাকি টাকা দিয়ে দেয়া হবে। এরপর সবাই সবার সিদ্ধান্ত জানায়, অর্থাৎ সবাই আশ্বিনের শর্তে রাজি আছে। তারা 6 মাস কোনো গ্যাজেট এবং টেকনোলজি ছাড়াই কাটাবে। সবাইকে রাজি হতে দেখে আশ্বিন ভীষণ খুশি হয়ে যায় আর বলে এখন থেকে তারা সবাই সুন্দর ও শান্তির একটা জীবনযাপন করবে। সবাইকে তখন খুব একটা খুশি মনে না হলেও তারা টাকার জন্য রাজি হয়ে যায়, কিন্তু আশ্বিন এতেও অনেক খুশি। আর যাওয়ার আগে সে বলে যায় তার অনুপস্থিতিতে তার স্ত্রী অর্থাৎ কুণালের মা ভূত হয়ে এসে তাদের সবাইকে মনিটর করবে, তাই কোনোভাবেই যেন তারা নিয়ম ভঙ্গ করার চেষ্টাও না করে। এটা আসলে একটা অহেতুক কথা ছিল, কিন্তু আশ্বিন জানে তার স্ত্রীকে সবাই সম্মান করে আর তার জন্য হলেও তারা কখনো তাদের নিয়ম ভাঙার চেষ্টা করবে না। আশ্বিন চলে যাওয়ার কিছুক্ষণ পরেই সবার ফোনে নোটিফিকেশন আসতে থাকে, যেখানে আমরা দেখতে পাই আশ্বিন অলরেডি সবাইকে তার কথা মতো তাদের প্রাইজ মানির অর্ধেক টাকা দিয়ে দিয়েছে। এরপর থেকে আশ্বিন বাড়ির সবার কাছ থেকে তাদের যার যার পার্সোনাল গ্যাজেট সহ ঘরের কাছে ব্যবহৃত সব ধরনের ছোট বড় জিনিস একটা বক্সে ভরে ফেলে আর তার রুমের খাটের নিচে রেখে দেয়। তারপর সে গিয়ে বসে তার টেবিলে। সেখানে ছিল তার স্ত্রী মালিকার ছবি। সে মালিকার ছবির দিকে তাকিয়ে বলতে থাকে আসলে এইসব গ্যাজেটের জন্য সবার মধ্যে দূরত্বের সৃষ্টি হয়েছে, তাই সে আর কোনো উপায় না পেয়ে এই সিদ্ধান্ত নিয়েছে। সে ভেবেছে যদি তারা 90 দশকের মতো জীবনযাপন করা শুরু করে তাহলে তাদের জীবনে শান্তি ফিরে আসবে, সব সমস্যারও সমাধান হয়ে যাবে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই মেহতা পরিবারের সকলে যদি 90 দশকের মতো জীবনযাপন করা শুরু করে তাহলে কি আসলেই সব ঠিক হয়ে যাবে, নাকি আশ্বিনের এই ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণিত হবে। গল্পের আসল চ্যালেঞ্জ শুরু হবে এখন থেকে, আর এই চ্যালেঞ্জের ফলাফল দেখতে হলে আজকের এই এক্সপ্লেনেশনের পুরো ভিডিওটা দেখতে হবে। এদিকে বিমান তার রুমে একা একা অনেক বোর হয়ে বসেছিল, যেখানে আগের দিন পর্যন্ত বিমান সবসময় ঘরে বসে বসে তার পিসি চালাতে চাইতো, গেম খেলতে চাইতো, সেখানে মাত্র কিছুক্ষণ এগুলো ছাড়া থাকায় তার আর ঘরে মন টিকছে না। তাই উপায় না পেয়ে বিমান চলে যায় আভনির রুমে। এখানে আভনিও তার রুমে শুয়েছিল। অন্য সময় হলে সে তো বসে বসে ল্যাপটপ চালাতো, এখন এইসবের কিছু না থাকায় সেও এখন একাকিত্ব ফিল করতে থাকে। বিমান তখন আভনির রুমে এসে তাকে জিজ্ঞেস করে সে কি তার সাথে কিছুক্ষণ বসতে পারে। আভনি তাকে জিজ্ঞেস করে কেন। বিমান জানায় তার ফোন ছাড়া ঘরে একা একা ভয় করছে। তখন আভনি হেসে বিমানকে ভীতু বলে। এরপর সে জানায় তারও ভয় করছে। বিমান তখন আভনির পাশে বসে পড়ে আর তারা কথা বলতে থাকে। আভনি তখন বিমানকে জিজ্ঞেস করে সে 1 কোটি টাকা দিয়ে কি করতে চায়। বিমান জানায় সে একটা দামি গাড়ি কিনতে চায়। এরপর আমরা দেখতে পাই কুণাল আর সিমরানও একই বিষয় নিয়ে ভাবছিল যে তাদের বাবা আসলে কি চায়। সিমরান ভাবতে থাকে তারা কিভাবে ইন্টারনেট ছাড়া চলতে পারবে, কিভাবে শপিং করতে পারবে। কোনোভাবেই তাদের পক্ষে ইন্টারনেট ছাড়া থাকা সম্ভব ছিল না। 6 মাস তো কখনোই না। পরের দিন সকাল থেকেই শুরু হয় মেহতা পরিবারের আসল চ্যালেঞ্জ। আমরা দেখতে পাই কোন রকম ইন্টারনেট, মোবাইল ফোন, ডিজিটাল কোনো গ্যাজেট ছাড়া পুরো মেহতা বাড়িটা একদম 90 দশকের মতো লাগছিল। স্মার্টফোনের বদলে একটা টেলিফোন সেট করা হয়েছে। ঘরের অনেক কিছুই পরিবর্তন হয়েছে। সকাল থেকে আশ্বিনের মেজাজও বেশ ফুরফুরে। সে চেয়ারে বসে চা খেতে খেতে খবরের কাগজ পড়তে থাকে। এর মধ্যে সিমরানও উঠে পড়ে। সে খুব চিন্তিত ছিল, কারণ তার সকালের অনলাইন ইয়োগা ক্লাস মিস হয়ে গেছে। আশ্বিন তখন সবার জন্য চা বানিয়ে রেখেছিল। সিমরান তখন রান্নাঘর থেকে চা আনতে গেলে দেখতে পায় রান্নাঘরের প্রায় সব ইলেকট্রনিক বা আধুনিক জিনিসপত্র সরিয়ে ফেলেছে আশ্বিন। এদিকে আভনি আর বিমান তো কোন রকম ফোন বা ল্যাপটপ ছাড়া ছটফট করছিল। কোনোভাবেই তাদের রুমে মন টিকছিল না। এদিকে আশ্বিন তার রুমে বসে বসে ল্যাপটপ চালাচ্ছিল। আভনি তখন আশ্বিনের রুমে ঢুকে তাকে জিজ্ঞেস করে সে কি করছে। আশ্বিন জানায় সে গেম খেলছে। তখন আভনি বলে সে তো বলেছিল সবাইকে 6 মাসের জন্য ডিজিটাল ফাস্টিং করতে হবে। তখন আশ্বিন জানায় এই সবকিছু সে তাদেরকে বলেছে, অর্থাৎ আশ্বিন তাদের সাথে এই চ্যালেঞ্জটি করছে না, কারণ চ্যালেঞ্জের জন্য আশ্বিন নিজেই সবাইকে প্রাইজ মানি দিবে। যে কথা শুনে আভনি আর কিচ্ছু বলে না।
আশবিন তখন আবারও জিজ্ঞেস করে সে কি কিছু বলবে। আভনি জানায় তার মা তাকে ব্রেকফাস্টের জন্য ডাকছে। আশবিন জানায় সে আসছে। আভনি তখন চলে যেতে নেয়। তখন আশবিন পেছন থেকে তাকে ডেকে বলে পরের বার তার রুমে ঢুকলে সে যেন নক করে ঢোকে, তারও প্রাইভেসি নামে ব্যাপারটা আছে। আশবিনের এই কথার মানে সে বুঝতে পারে, তাই সে মাথা নিচু করে চলে যায়। যা দেখে আশবিনও কিছুটা হেসে ওঠে। এরপর সবাই একসাথে বসে সকালের নাস্তা করে আর যার যার কাজে চলে যায়। বিভান তার স্কুল বাসের জন্য রাস্তায় দাঁড়িয়েছিল। তখন তাদের সামনে আসে কুমুদ, সাথে নতুন একটি মেয়ে যার নাম টিনা। এটা দেখে আমরা বুঝতে পারি কুমুদের নতুন গার্লফ্রেন্ড হচ্ছে টিনা। বিভান এখানে টিনাকে হাই বলে আর তার প্রশংসা করতে থাকে। এদিকে আভনি একটা পাবলিক ট্রেনে বসেছিল যেখানে প্রায় সবার হাতেই ফোন ছিল। চারিদিকে শুধু ফোনের নোটিফিকেশনের শব্দ। কেউ অনলাইনে শপিং করছে, কেউ ফোন স্ক্রল করছে, কেউ ছবি তুলছে, আবার কেউ কথা বলছে। এসবের মাঝেই আভনি একা বসে আছে, যার হাতে কোনো ফোন নেই। এদিকে বিমানেরও একই অবস্থা। বিমান স্কুল বাসে বসেছিল। সেখানে প্রায় সব বাচ্চারাই মজা করছিল। কেউ ভিডিও গেম খেলছিল, কেউ গান শুনছিল, কিন্তু বিমান এসবের কিছুই করতে পারছিল না। সে একা সবার মাঝে বসেছিল। এরপর আমরা দেখতে পাই কুনাল ও সিমরানের অবস্থাও সেম। কুনাল অফিসে বসে বসে কোনো ল্যাপটপ কম্পিউটার ছাড়া কাজ করছিল হাতে হাতে। এদিকে সিমরানেরও একই অবস্থা। কোনো ট্যাব না থাকায় তার জামাগুলো নিজে হাতে খাতা কলমে ডিজাইন করতে হচ্ছিল। তখন সিমরানের ক্লায়েন্ট আসে আর তার কাছে কিছু ড্রেসের ডিজাইন দেখতে চায়। সিমরান তখন তার হাতে আঁকা ড্রেসের ডিজাইন দেখায়, যেটা দেখে তার ক্লায়েন্ট তাকে জিজ্ঞেস করে সে এটা কি এঁকেছে, কারণ সিমরানের হাতে আঁকা ডিজাইন একটুও সুন্দর হয়নি, যেরকমটা ল্যাপটপে ডিজাইন করে সে বানাতো। এখানে কুমুদের অবস্থা আরো খারাপ, কারণ সে একজন প্রফেশনাল ব্লগার, তার সব কাজ ফোনে। এদিকে কুমুদের বস কুমুদের কাছে তার ব্লগের কিছু ভিডিও ছবি তাকে সেন্ড করতে বলে, কিন্তু কুমুদের ফোন না থাকায় সে তাকে জানায় সে কোনো ভিডিও বা ছবি সেন্ড করতে পারবে না। এ কথা শুনে খুবই অবাক হয় লোকটা। এরপর কুমুদ তার কার্ড ওই লোকটিকে দেয়। কার্ডে ফোন নাম্বারের জায়গায় ল্যান্ডলাইন নাম্বার দেখে এবার অবাকের চরম পর্যায়ে চলে যায় লোকটি। কুমুদকে বলে কার্ডে তো তার ল্যান্ডলাইন নাম্বার লেখা, সে কি তার মোবাইল নাম্বার পেতে পারে? তখন কুমুদ জানায় সে কোনো ধরনের মোবাইল ব্যবহার করে না, যেটা একটু বিশ্বাস করে না লোকটা। সে বলে সে একজন ব্লগার, তার সম্পূর্ণ কাজ মোবাইলে, আর সে বলছে তার কাছে কোনো মোবাইল নেই। এই কথার কোনো জবাব দিতে পারে না কুমুদ। এরপরে দৃশ্য চলে আসে কুনালদের বাড়িতে, যেখানে আমরা দেখতে পাই আশবিন তার পুরো বাড়িকে পাল্টে ফেলেছে। নতুন চাকচমক আধুনিক যুগের বাড়িকে সে একদম 70 দশকের মতো ভিনটেজ বাড়ি করে ফেলেছে। ঘরের সবকিছুতে ভিনটেজের ছোঁয়া। আপনি বাড়িতে এসে এইসব দেখে সে তো চিনতেই পারছিল না যে এটা তার বাড়ি। সে ঘুরে ঘুরে পুরো বাড়ি দেখছিল আর সে বেশ খুশি হয়ে যায় এতে, কারণ বাড়িটা দেখতে বেশ ভালো লাগছিল। এরপর সবাই আস্তে আস্তে ডিজিটাল ফাস্টিং এ অভ্যস্ত হতে থাকে। আগে যে পরিবারের প্রত্যেক মানুষ যার যার রুমে সারাক্ষণ ফোন ল্যাপটপ নিয়ে পড়ে থাকতো, তারা এখন একে অপরকে কাজে সাহায্য করছে, কথা বলছে। আপনি তার মাকে সাহায্য করছে তার কাজে। এদিকে বিমান তার ব্যাংক থেকে টাকা উঠিয়ে প্রায় অনেক টাকার শপিং করে একসাথে, কিন্তু বাসায় সে তার ফোন আর পিসি ছাড়া এক মুহূর্তও থাকতে পারে না। পরের দিন সকালে বিমান তার দাদুর কাছে যায় তার ফোন আর পিসি চাইতে। আশবিন তখন তাকে বলে একদিনও হয়নি ডিজিটাল ফাস্টিং এর, আর এখনই সে থাকতে পারছে না। কিন্তু বিমান মানে না, সে তার সব চায়। আশবিন তখন রাজি হয়ে যায়, তবে তার আগে বিমানকে দেওয়া টাকাগুলো আশবিন ফেরত চায়। কিন্তু বিমান জানায় সে তো প্রায় অর্ধেক টাকা খরচ করে ফেলেছে। তখন আশবিন তাকে বলে যে সে যে পর্যন্ত তার পুরো টাকা তাকে ফেরত দিতে না পারবে সে পর্যন্ত সে কিচ্ছু ফেরত পাবে না। এই কথা শুনে বিমান খুবই রেগে যায় আর আশবিনের সাথে তর্ক শুরু করে, যা দেখে কুনাল বিমানকে একটা চড় মেরে দেয় আর তাকে বেশ বকাঝকা করে তার দাদুর সাথে এমন ভাবে কথা বলার জন্য। আশবিন তখন কিচ্ছু বলে না, একদম চুপ করে থাকে। বিমান তখন জিদ করে তার রুমে চলে যায়। পরের দিনে আপনি দেখতে পায় তার দাদু গাছে পানি দিচ্ছে, আর সেই সময় সে বাড়ি ভর্তি এত আলো দেখে তাকে জিজ্ঞেস করে সে এই বাড়ির আর কি কিছু পরিবর্তন করেছে, কারণ আগে থেকে এখন বাড়িটা বেশি আলোকিত লাগছে। তখন তার দাদু জানায় সে বাড়ির সমস্ত জানালা খুলে দিয়েছে যাতে বাইরের প্রাকৃতিক আলো বাতাস ঘরে ঢুকতে পারে। সাথে সে পাখিদের জন্য খাবারও রেখেছে, তাই পাখির কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে। সকালবেলা উঠে এক কাপ চা নিয়ে খবরের কাগজ পড়তে পড়তে প্রাকৃতিক আলোতে পাখির কিচিরমিচির আওয়াজ শোনার মতো শান্তি আর কোথাও নেই। আর এই প্রাকৃতিক আলো বাতাস গাছপালা সবকিছুই আমাদের শরীর ও মনের জন্য অনেক ভালো। দেখা যায় এভাবে চলতে থাকে তাদের দিনগুলো। একদিন আপনি তার কলেজের ক্যাম্পাসে বসেছিল, বন্ধুদের সাথে সে আড্ডা দিচ্ছিল। দেখা যায় এখানে তার বেস্ট ফ্রেন্ড নিশা বাদে সবাই ফোন চালাচ্ছিল আর অনলাইনের বিভিন্ন ব্যাপার নিয়ে আলোচনা করছিল। তখন ওখান থেকে একজন মেয়ে আপনিকে জিজ্ঞেস করে সে কালকে থেকে অনলাইনে আসছে না কেন। তখন নিশা তাদেরকে বলে যে আপনির ডিজিটাল ফাস্টিং চলছে। এই কথা শুনে মেয়েগুলো প্রথমে বিশ্বাস করে না, পরে হাসি ঠাট্টা করতে থাকে এটা নিয়ে। আপনিও তখন আর কিচ্ছু বলে না, সে চলে যায় লাইব্রেরিতে। লাইব্রেরিতে একটা ছেলে তার দিকে বারবার তাকাচ্ছিল।
যেটা সে বুঝতে পারে না। এদিকে কুনাল ব্যাংকে এসেছে টাকা উঠাতে। ঠিক কত বছর পর সে ব্যাংকে এসেছে টাকা উঠাতে তা তার খেয়াল নেই, কারণ সবসময় কোনো দরকার হলে সে অনলাইনেই সব কাজ করে নিত। কিন্তু আজকে বাধ্য হয়ে তাকে আসতে হয়েছে। এখানে অনেকদিন পর আসাতে কুনালের সাইনও ম্যাচ করছিল না, কারণ সে অনেকদিন কোথাও সাইনও করে না। কয়েকবার সাইন করার পর তারপর তার সাইন ম্যাচ করে আর সে টাকা উঠিয়ে চলে যায়। এদিকে সিমরান বসে বসে তার কাজ করছিল। তখন তাদের বাসার কাজের বুয়া অনেকগুলো জামা কাপড় নিয়ে আসে আর সিমরানকে জানায় যে সে এতগুলো জামা কাপড় হাত দিয়ে ধুতে পারবে না, তাছাড়া তার আরো কাজ আছে, ঘর মুছতে হবে, থালা বাসন মাজতে হবে, সবকিছু হাতে করা সম্ভব না। সিমরান তখন জানায় তাকে এসব কাজ এখন হাতেই করতে হবে। তারা নিজেরাও নিজেদের কাজ এখন হাত দিয়ে করছে, যা শুনে ভীষণ হতাশ হয় কাজের বুয়া। সে সিমরানকে প্রশ্ন করেই বসে যে তাদের পরিবারে কি কোনো আর্থিক সমস্যা চলছে নাকি, দরকার পড়লে তার বেতন কমিয়ে দিক, তাও সে এত কিছু হাত দিয়ে করতে পারবে না, তার মেশিন দরকার। সিমরান তখন তাকে কিচ্ছু বলে না এই ব্যাপারে। ঠিক সেই সময় বাড়ির কলিং বেল বেজে ওঠে। আশবিন তখন গিয়ে দরজা খুলে দেখে ডেলিভারি ম্যান এসেছে। সে তখন পার্সেলটা হাতে নিয়ে সিমরানের কাছে আসে আর জিজ্ঞেস করে সে অনলাইনে কিছু অর্ডার করেছে কি, এটা তো তাদের রুলসে ছিল না। তখন সিমরান জানায় সে কোনো কিছু অনলাইনে অর্ডার করেনি, বরং তার মোবাইল তো তার অর্থাৎ আশবিনের কাছেই রয়েছে। তখন কাজের বুয়া পার্সেলটা দেখে বলে এটা তার, যা শুনে খুবই অবাক হয় আশবিন যে আজকালকার কাজের বুয়ারাও এত ডিজিটাল। পরের দিন সকালে সবাই ঘড়ির অ্যালার্মের আওয়াজে ঘুম থেকে ওঠে। ব্রেকফাস্ট করার সময় সিমরান জানায় তাদের বাড়িতে এখন কোনো কাজের বুয়া নেই, তাই এখন থেকে তাদের ঘরের কাজগুলো তাদের সবাইকে ভাগাভাগি করেই করতে হবে, সব কাজ সে একা করতে পারবে না। এই কথা শুনে আশবিন জানায় সে সিমরানের সাথে আছে, মানে আশবিনও এখন থেকে ঘরের কাজে সবাইকে সাহায্য করবে। কিন্তু বাকি কেউ এটাই খুশি ছিল না। এরপর আমরা দেখতে পাই ঘরের কাজগুলো সবাইকে যার যার মতো ভাগাভাগি করে করতে হচ্ছে, কোনো কিছু সাহায্য ছাড়াই। আশবিনও এতে সিমরানকে অনেক সাহায্য করে। তারা একসাথে রান্না করে, ঘর পরিষ্কার করে, একসাথে খাবার খায়, ঘরের সবকিছু তারা একসাথে ভাগাভাগি করে করতে শুরু করে। এর পরের দৃশ্যে আমরা বিমানের স্কুল দেখতে পাই। বিমান তার গার্লফ্রেন্ড সারাকে খুঁজছিল। ক্লাসের বাইরে বিমান সারাকে দেখতে পেয়ে তার সাথে কথা বলার চেষ্টা করে। এদিকে বিমান তার ডিজিটাল ফাস্টিং এর কথা সারাকে বললে সারা তো হেসেই উড়িয়ে দেয়। এদিকে সারা চলে যেতেই পেছন থেকে বিজু নামের একজন ছেলে এসে বিমানের সাথে মারামারি শুরু করে, যেটা দেখে সবাই হাসতে থাকে, কেউ কেউ ভিডিও করতে থাকে। বিমান বাড়িতে আসলে সিমরান তাকে এই অবস্থা দেখে খুবই অস্থির হয়ে যায় আর তাকে জিজ্ঞেস করতে থাকে তার এই অবস্থা কি করে হলো। বিমান তখন তার বাবাকে জানায় কালকে স্কুলের প্রিন্সিপাল তাকে যেতে বলেছে, কুনালের কারণ জানতে চায়। বিমান জানায় তার সাথে কারো মারামারি হয়েছে। কুনাল তো একথা শুনে মোটেও সন্তুষ্ট হয় না, সে বিমানকে আরো প্রশ্ন করতে থাকে। তখন কুনাল তাকে সব বলে, এমনকি বিমানের গার্লফ্রেন্ড আছে শুনে কুনাল সহ সিমরানও অবাক হয়ে যায়। আর এটা নিয়ে সিমরান এবং কুনালের মধ্যে এক প্রকার তর্কাতর্কি হয়। এর মাঝে বিমান সুযোগ বুঝে তার রুমে চলে যায়। কিছুক্ষণ পরে বাড়ির কলিং বেল বেজে ওঠে। দরজা খুলতেই আমরা একটা দম্পতিকে দেখতে পাই যারা ছিল কুনালদের পরিচিত। তারা ভেতরে ঢুকে অনেক কথা বলতে থাকে। এর মাঝে কুনাল তাদের জন্য চা বানিয়ে নিয়ে আসে। তাদের কথায় কিছুটা ইতস্তত হয় সিমরানরা। এদিকে একটা রেস্টুরেন্টে বসে আছে কুমুদ, তার সাথে আছে একটা মেয়ে। হয়তোবা কুমুদ কোনো নতুন মেয়ের সাথে ডেটে এসেছে, তার কাজই এটা, প্রত্যেকবার নতুন নতুন মেয়ের সাথে সে ডেটে যায়। এদিকে আমরা দেখতে পাই মেয়েটা সবসময় ফোন নিয়ে ব্যস্ত ছিল, যেটা একদমই পছন্দ হচ্ছিল না কুমুদের। একটু পরই খাবার আসলে মেয়েটা ফোন রেখে কুমুদকে কিছু জিজ্ঞেস করে, তারপরে আবারও ফোনে বিজি হয়ে যায়, যা দেখে কোনো কথা না বলে সেখান থেকে বের হয়ে যায় কুমুদ। এদিকে ফোনে মগ্ন মেয়েটি তখনও বুঝতে পারে না কুমুদ উঠে চলে গেছে। কিছুক্ষণ পর যখন সে চোখ তুলে তাকায় তখন দেখে সামনে কুমুদ নেই। ওয়েটারকে জিজ্ঞেস করলে ওয়েটার জানায় সে চলে গেছে। এরপর আমরা দেখতে পাই বিমান একা ছাদে দাঁড়িয়েছিল। তখন তার পাশে এসে দাঁড়ায় আভনি। বিমানের তখন মন খারাপ হয়ে যায়। এটা দেখে আভনি তাকে জিজ্ঞেস করে কি হয়েছে, কিন্তু বিমান জানায় কিছুই হয়নি। তারপর আমরা দেখতে পাই সিমরান একটা পুরনো টিভি ঠিক করার চেষ্টা করছে। সচরাচর এই টিভিগুলো 90 বা 80 দশকে ব্যবহৃত হতো, কিন্তু কোনোভাবেই সিমরান টিভিটা ঠিক করতে পারছিল না। তখন সোফায় বসে থাকা আভনি খুবই বোর হয়ে যায় আর কুনালকে জিজ্ঞেস করে যে আগের যুগের মানুষেরা কিভাবে টিভি দেখতো। তখন পেছন থেকে আশ্বিন হাতে একটা ভিসিআর নিয়ে আসে আর বলে এভাবে দেখতো। ভিসিআর মূলত একটা ক্যাসেট দিয়ে চালিত টিভি, যেখানে ক্যাসেটে বিভিন্ন মুভি থাকে আর সেটা টিভির সাথে কানেক্ট করে দেখা যায়। এরপর তারা চারজন মিলে ক্যাসেট লাগিয়ে টিভিতে একটা মুভি দেখতে থাকে। পরের দিন সকালে বিমান ঘুম থেকে উঠেই তার টেবিলে একটা চিঠি দেখতে পায়। সে তখন ওই চিঠিটা খুলে আর বাহিরে চলে যায়। বাহিরে গিয়ে দেখে সেখানে একটা সাইকেল রাখা রয়েছে। বিমান সাইকেলটা নিয়ে খুব খুশি হয়ে যায় আর সাথে সাথে সেটা চালাতে থাকে।
বাইরের হাওয়া উপভোগ করতে থাকে। অনেকদিন পর সে সাইকেল চালাচ্ছে। এদিকে সিমরান আর কুনাল সকালবেলা উঠে বাড়ির সব জানালা খুলে দেয় আর প্রকৃতির আলো বাতাসে বসে যোগা করতে থাকে। আপনি তার কফির মগ নিয়ে বারান্দায় বসে বসে পাখির কিচিরমিচির আওয়াজ সহ সুন্দর দৃশ্য উপভোগ করতে থাকে। তখন সবাই এটা মেনে নিয়েছিল যে আধুনিক যুগের এত সব গ্যাজেট ছাড়াও জীবন সুন্দর হয়, তাই তারা সবাই খুব খুশি ছিল। বিমানের পর বাহির থেকে আসার সময় তার দাদুর জন্য খবরের কাগজ নিয়ে আসে আর সেটা আশ্বিনকে দেয়। আশ্বিন তখন বিমানকে জিজ্ঞেস করে যে এত সকাল সকাল সে কোথা থেকে আসছে। তখন বিমান জানায় সে সাইকেল চালাচ্ছিল, যা শুনে আশ্বিন খুশি হয়। তখন বিমান তার দাদুকে জড়িয়ে ধরে আর সেদিনের ব্যবহারের জন্য তার কাছে ক্ষমাও চায়। এরপর আমরা দেখতে পাই আপনি একটা লাইব্রেরিতে বসে পড়াশোনা করছিল। তখন তার সামনে এসে বসে ওই দিনের ওই ছেলেটি যে বারবার আপনির দিকে তাকাচ্ছিল। ছেলেটা আপনির সামনের চেয়ারে বসে আর আপনির সাথে কথা বলার চেষ্টা করে। সে জানায় তার নাম রৌনক। এরপর আপনিও তার সাথে কথা বলতে থাকে। তাদের কথার শব্দে পাশের মানুষদের বেশ ডিস্টার্ব হচ্ছিল, তাই রৌনক নামের ছেলেটা আপনির কাছ থেকে খাতার কলম নিয়ে নেয় আর খাতায় কিছু একটা লেখে। আপনি তখন খাতাটা হাতে নিয়ে পড়ে দেখে রৌনক তাকে তার সাথে চা খাওয়ার জন্য অফার করেছে। আপনিও তখন তাকে একইভাবে খাতায় লিখে বলে তাকেই কেন অফার করা হচ্ছে, এখানে তো আরো অনেক মানুষ আছে। তখন রৌনক তাকে জানায় আপনি তার জন্য স্পেশাল কেউ, যেটা দেখে আপনি হেসে ফেলে, অর্থাৎ তারও ছেলেটাকে ভালো লেগে যায়। এদিকে কুনাল বিমানের সাথে তার স্কুলের প্রিন্সিপালের রুমে যায়। প্রিন্সিপাল এখানে বিমানের নামে কমপ্লেন করতে থাকে একের পর এক আর কালকের মারামারির ভিডিওটাও দেখায়। প্রিন্সিপাল এটাও জানায় যে এটা বিমানের জন্য লাস্ট ওয়ার্নিং। নেক্সট টাইম যদি সে ভালো গ্রেড না আনে আর স্কুলে এরকম মারামারি করে তাহলে তাকে স্কুল থেকে বের করে দেয়া হবে। অন্যদিকে আপনিও রৌনকের সাথে চা খেতে চলে যায়। আপনি তো তাড়াতাড়ি রাজি হয়ে যাবে তার সাথে চা খেতে, সেটা রৌনক কখনোই ভাবেনি। দেখা যায় তারা দুজন কথা বলতে থাকে। তখনই তাদের সামনে নিত্যা আসে আর আপনিকে জানায় তাদের কলেজের নতুন প্রজেক্টের কথা। যেই কথা শুনে আপনি ভীষণ চিন্তায় পড়ে যায়, কারণ প্রজেক্ট করতে হলে তার ফোন দরকার। রৌনক তখন তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করে। আপনি সেই সময় তাকে তাদের পরিবার এবং ডিজিটাল ফাস্টিং এর ব্যাপারে সব বলে, যা শুনে রৌনকের কাছেও ব্যাপারটা খুব ইন্টারেস্টিং লাগে আর সে আপনিকে বুদ্ধি দেয় যে কিভাবে কোনো ইন্টারনেট ছাড়া সেই প্রজেক্টটা করতে পারবে। এভাবেই তাদের দিন যাচ্ছিল। তারা ইন্টারনেট, ফোন, টিভি, কোনো ডিজিটাল গ্যাজেট ছাড়া বেশ ভালোই দিন কাটাচ্ছিল। দিন দিন সবার সাথে সবার সম্পর্কটাও অনেক গাঢ় হচ্ছিল। যেখানে আগে কুনাল আর সিমরান সারাক্ষণ নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থাকতো আর তাদের একসাথে সময়ও কাটানো হতো না, সেই সবকিছু এখন বদলে গেছে। তারা একে অপরকে সময় দেয়। ছোটখাটো রাগ আবার মিষ্টি ভালোবাসা, সাথে ছেলে মেয়েদের খুনসুটি, এসবের সাথেই তাদের সময় খুব ভালো কাটছিল। একদিন রাতে আপনির ঘুম আসছিল না। সে বিছানায় এপাশ থেকে ওপাশ করছিল। একটা সময় সে বিছানা থেকে উঠে আশ্বিনের ঘরে যায়। আশ্বিন তখন আপনিকে জিজ্ঞেস করে সে এখনো ঘুমায়নি কেন। আপনি তখন জানায় আগে তো রাত পর্যন্ত ল্যাপটপে বসে সে কাজ করত, তাই সেই অভ্যাস তার এখনো রয়ে গেছে। তার দুটোর আগে ঘুমই আসে না। তারপর আশ্বিনের সাথে বসে সে নানা ধরনের গল্প করে। আপনি তখন আশ্বিনের কাছে আশ্বিন আর মালিকার লাভ স্টোরির ব্যাপারে জানতে চায়। আশ্বিন তখন তাকে নিয়ে বাইরে চলে যায় আর সেখানে চা খেতে খেতে তাদের লাভ স্টোরি বলতে থাকে। এরপর আশ্বিন আপনিকে মালিকার কিছু ছবি দেখায় আর তার একটা পুরনো ক্যামেরা আপনিকে দেয়। যেই ক্যামেরা নিয়ে আপনি অনেক ছবি তুলতে থাকে, রৌনকের সাথে ঘুরতেও যায়। এরপর দেখা যায় পরিবারের সবাই মিলে নানা ধরনের খেলাও খেলে। এভাবেই দিন চলছে তাদের। কিন্তু হঠাৎই একদিন থেকে শুরু হয় উল্টো কিছু। কম্পিউটার না থাকায় কুনালের ব্যবসার অনেক ক্যালকুলেশনে ভুল হচ্ছিল, যাতে করে তার ব্যবসা ধীরে ধীরে নিচে নামছিল আর সেটা নিয়ে সে খুব দুশ্চিন্তায় ছিল। তাই সে তো এখানে তার বাবাকে অনেক দোষ দিতে থাকে। এদিকে বৃষ্টিতে ভিজে আপনির এতদিনের কষ্ট করে কাজ করা প্রজেক্টের সব কাগজ একেবারে নষ্ট হয়ে যায়, যেটা দেখে খুব কষ্ট পায় আপনি। কারণ যে কাজটা মোবাইল থাকলে সে সহজে করতে পারত, সে কাজটা সে দিনরাত দৌড়াদৌড়ি করে পরিশ্রম করে খাতায় লিখেছে, কিন্তু এক নিমিষে তার পরিশ্রম সব পানিতে ভিজে গেল। এটা দেখে অনেক বেশি ভেঙে পড়ে আপনি, কারণ একটু পরেই তাকে ডাকা হয় তার প্রেজেন্টেশনের জন্য। আপনি তখন ভয় ভয় টিচারকে গিয়ে জানায় তার সব কাগজ ভিজে গেছে, কিন্তু টিচার তাকে বলে সে তো কাউকে পেপারে লিখে আনতে বলেনি, সবাই ল্যাপটপে করে নিয়ে এসেছে। টিচারের পর আপনিকে 0 মার্ক দিতে চাইলে আপনি জানায় যে তার ফুল প্রেজেন্টেশন মুখস্থ আছে, যা শুনে টিচার তাকে অনুমতি দেয় প্রেজেন্টেশন দেয়ার। আপনি তখন সোসাইটি এবং টেকনোলজি নিয়ে একটা প্রেজেন্টেশন দেয়, যেটা শুনে সবাই খুব প্রশংসা করে, সাথে তার টিচারও। অন্যদিকে বিমানদের ক্লাসে বিমানকে একটা ম্যাথ করতে দেয় টিচার। বিমান খুব ভালোভাবে ম্যাথটা করে দেয়, যেটা দেখে সবাই খুশি হয়। তখনই প্রিন্সিপাল আসে ক্লাসরুমে। সে দুটো লোক নিয়ে এসেছিল সবার ব্যাগ চেক করার জন্য। জানা গেছে ক্লাসের অনেকের ব্যাগে ফোন ও ভ্যাপ থাকে।
ক্লাসের প্রায় অনেকের ব্যাগেই ফোন, ভ্যাপ এসব পাওয়া যায়, কিন্তু বিমানের ব্যাগে তেমন কিছুই পাওয়া যায় না, যেটা দেখে প্রিন্সিপাল অনেক অবাক হয় আর সাথে সাথে অনেক খুশিও হয়। এদিকে হাতে ডিজাইন করার কারণে কেউই সিমরানের ডিজাইন করা ড্রেস পছন্দ করছিল না। অনেক কাস্টমার ব্যাড রিভিউ দিচ্ছিল, যেটা নিয়ে অনেক বেশি টেনশনে ছিল সিমরান। এদিকে কলেজের ক্যাম্পাসে বসেছিল আভনি। তখন রওনাক এসে তাকে বিচ ট্রিপের জন্য অফার করে। আভনিও তাতে রাজি হয়ে যায় আর রওনাকের বাইকে করে ঘুরতে চলে যায়। তারা সারাদিন ঘুরে অনেক মজা করে আর অনেক সুন্দর সময় কাটায়। একদিন সারাদিন আভনির খবর না পেয়ে বাড়িতে সবাই চিন্তিত হয়ে পড়ে। সিমরান তখন নিতিয়াকে ফোন করে আভনির ব্যাপারে জানতে চায়। সে জানতে চায় আভনি কোথায় আছে, কিন্তু নিতিয়া জানায় সে জানে না, তবে রওনকের ব্যাপারে সে সিমরানকে বলে দেয়। তখনই কুমুদ এসে সবাইকে এরকম চিন্তিত হতে দেখে জিজ্ঞেস করে কি হয়েছে, তারা এত চিন্তিত কেন। কুনাল তখন আশ্বিনকে দোষ দিতে থাকে। সিমরান জানায় আভনির কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, তার কাছে কোনো ফোনও নেই কন্ট্যাক্ট করার মতো। এদিকে কুনাল তো রাগে সব দোষ তার বাবাকে দিতে থাকে। সে জানায় সে আর এই ডিজিটাল ফাস্টিং করতে চায় না, এতে তার অনেক কিছু সমস্যা হচ্ছে। কুমুদ এখানে তার বাবার উপর রাগ করতে থাকে। একটা মেয়ে মানুষ সারাদিন ধরে নিখোঁজ, কারো দুশ্চিন্তার শেষই হচ্ছে না, আর এই অবস্থায় ফোনও দেওয়া যাচ্ছে না শুধুমাত্র তাদের বাবার জন্য। তখনই আবার ল্যান্ডফোনে কল দেয় নিতিয়া। সে জানায় সে রনকের নাম্বার পেয়েছে আর সিমরানকে সে নাম্বারটা দেয়। এরপরই সে নাম্বার নিয়ে কুনাল, কুমুদ আর আশ্বিন মিলে পুলিশের কাছে যায়। এদিকে পুলিশ মিসিং রিপোর্ট দেখেও তেমন একটা প্রতিক্রিয়া দেখাচ্ছিল না, উল্টো আভনিকেই তারা দোষারোপ করতে থাকে, যা আজকালকার মেয়ে মানুষ যে কোনো কিছু করতে পারে। নিজের মেয়ের নামে এমন কথা শুনে খুবই রেগে যায় কুনাল। পুলিশ তখন কুনালকে শাসাতে আসলে আশ্বিন তার আসল পরিচয় দেয় যে সে একজন রিটায়ার্ড নৌবাহিনী অফিসার। যদি সে তার কাজ ভালো মতো না করে আর এরকম করতে থাকে, তাহলে তাকে তার চাকরি থেকে বের করতে আশ্বিনের 1 মিনিটও লাগবে না। যা শুনে কিছুটা ভয় পায় পুলিশ আর আভনিকে খোঁজার কাজ শুরু করে দেয়। কিন্তু রওনকের মোবাইল বন্ধ থাকায় তাকে ট্র্যাক করতে পারে না পুলিশ। ফলে হতাশ হয়ে বাড়িতে ফিরে আসে তারা। কিছুক্ষণ পরই বাড়ির কলিং বেল বেজে ওঠে। আশ্বিন তখন দরজা খুলে দেখতে পায় আভনি দাঁড়িয়ে আছে। আভনিকে দেখেই সিমরান তাকে জড়িয়ে ধরে আর ঘরের সবাই তখন স্বস্তির নিঃশ্বাস ফেলে। আভনিকে সিমরান জিজ্ঞেস করে সে কোথায় গিয়েছিল। আভনি তখন সবার কাছে ক্ষমা চায় আর বলে সে ঘুরতে ঘুরতে কখন রাত হয়ে গেছে তার খেয়ালই ছিল না, আর তাদের বাড়িতে কোনো ফোন ছিল না যে সে অন্য কারো ফোন থেকে তাদেরকে কল করে জানাবে, আর তাদের বাড়ির ল্যান্ডলাইনের নাম্বারও তার মনে ছিল না। যেই কথা শুনে কুনাল দৌড়ে আশ্বিনের রুমে যায় আর খাটের নিচ থেকে সেই বক্সটা বের করে সবাইকে সবার ফোন দিয়ে দেয়। সে জানায় আজ থেকে বাড়িতে কোনো ডিজিটাল ফাস্টিং অথবা কোনো রকম চ্যালেঞ্জ হবে না। আজ যদি আভনির কাছে ফোন থাকতো তাহলে আর এত কিছু হতো না। এরপর দেখা যায় সবাই যার যার ঘরে চলে যায়। আভনি তখন যায় আশ্বিনের রুমে। আশ্বিন তখন তাদের সবার এতদিন করা এনজয়ের মোমেন্ট গুলোর ছবি দেখছিল। আভনিও তার সাথে ছবিগুলো দেখতে থাকে। এই কয়টা দিন খুব ভালো সময় কাটিয়েছে তারা একসাথে। একটা পরিবার যেমন থাকে ঠিক সেইভাবেই টাইম স্পেন্ড করেছে। তবে এরপর থেকে সব আবারও আগের মতো চলতে থাকে। সবাই সবার মোবাইল পেয়ে যায়, তবে এখন আর তারা সবকিছুর অপব্যবহার করে না যেমনটা আগে করত। তারা এই ডিজিটাল যুগে এতটাই ডুবে গিয়েছিল যে নিজেদের সম্পর্কটাকেও মূল্যায়ন করতে ভুলে গিয়েছিল। তাই এখন তারা সব দিক ব্যালেন্স করে একেবারে স্বাভাবিক জীবনযাপন করছে, আর এখন তারা খুব হাসি খুশিও আছে। এরপর দেখা যায় আশ্বিন আভনি এবং বিমানকে নিয়ে মালিকার দোকানে যায়, যেখানে সে কাজ করত। মূলত এখান থেকেই তাদের দুজনের প্রেম শুরু হয়েছিল। আশ্বিন তখন সবকিছু ঘুরে ঘুরে দেখায় তাদের, আর কুনাল এবং কুমুদের ছোটবেলার গল্পও করতে থাকে। সবকিছু স্বাভাবিক ভাবেই চলছিল। একদিন সিমরান আর কুনাল বসে কাজ করছিল। তখন কুমুদ হন্তদন্ত হয়ে কুনাল আর সিমরানকে জানায় তাদের বাবার কিছু একটা হয়ে গেছে। যা শুনে দৌড়ে কুনাল আর সিমরান কুমুদের পেছন পেছন যায়। কুমুদ একটা দরজা খুলে ভেতরে ঢুকলেই কুনাল আর সিমরানও ঢুকে পড়ে, আর সাথে সাথেই সব লাইটিং অন হয়ে যায় আর সবাই হ্যাপি অ্যানিভার্সারি বলে ওঠে। অর্থাৎ কুমুদের বলা কথাটা মিথ্যা ছিল। সিমরানরা দেখতে পায় সেখানে কুমুদ, আভনি, বিমান সহ আরো অনেকেই ছিল। তাদের সবাইকে চেনে সিমরান। তাদের এমন সারপ্রাইজ দেখে সিমরানরাও অনেক খুশি হয়ে যায়। সেদিনে সেই অনুষ্ঠানে উপস্থিত ছিল কুনালের একজন ক্লায়েন্টও, যার সাথে কদিন আগে ক্যালকুলেশন নিয়ে ঝামেলা হয়েছিল তাকে এখানে দেখে কুনাল ভাবে হয়তো সে কুনালের সাথে ঝামেলা করতে এসেছে, কিন্তু সে জানায় কুনালের বাবা তার কাছে গিয়েছিল আর তাদের ব্যাপারে সমস্ত কথা আশ্বিন তাকে বলেছে, আর এখন সে কুনালের উপর কোনো রাগ করে নেই। যা শুনে কুনালও খুব খুশি হয়ে যায় আর তার বাবাকে মনে মনে অনেক ধন্যবাদ জানায়। এদিকে তখন উপস্থিত হয় আভনির বন্ধু রওনক। রওনক সিমরান আর কুনালকে উইশ করে পায়ে ধরে
সালাম করে। রওনাকের এরকম ভদ্রতা দেখে তারা দুজনই তাকে খুব পছন্দ করে। আবনি তখন তার বাবা মাকে পরিচয় করিয়ে দেয় রওনাকের সাথে। এরপর আপনি রওনাককে নিয়ে যায় আশবিনের সাথে পরিচয় করাতে। তারপর দেখা যায় কুনাল আর সিমরান কেক কাটে, কিন্তু পার্টি এখনো শেষ হয়নি বলে আশবিন সবাইকে অপেক্ষা করতে বলে। তখনই সামনের প্রজেক্টরে আশবিন, কুনাল, কুমুদ, সিমরান, আবনি, বিভানদের সাথে কাটানো সব মুহূর্তগুলো দেখতে থাকে আশবিন। কিভাবে তারা এই দিনগুলো সুন্দরভাবে কাটিয়েছে, যেগুলো দেখে সবাই ইমোশনাল হয়ে পড়ে। কুনাল তার বাবাকে তখন জড়িয়ে ধরে ধন্যবাদ দেয় তাদের সাথে এত সুন্দর সময় কাটানোর জন্য, আর তা না হলে হয়তো তারা বুঝতোই না জীবনের আসল মজা কি। এরপর সবাই আশবিনকে জড়িয়ে ধরে, আর এই সুন্দর এবং স্মৃতিময় দৃশ্য দিয়েই আমাদের আজকের এই সুন্দর গল্পটি শেষ হয়ে যায়, যেটা দেখে আমার তো ভালো লেগেছেই। তবে আপনাদের আমার এক্সপ্লেনেশন শুনে কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। যদি আমার এই এক্সপ্লেনেশন আপনাদের এতটুকুও ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।